তাহলে এবার আফ্রিকা কবিতার মানে লাইন ধরে ধরে বক্তব্যটা আমাদের একটু দেখে নিতে হবে। আমি এক একটা করে লাইন পড়ে তার অর্থটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা বইটা সামনে খুলে নাও, বইটা খুলে কবিতাটা বের করে বসো। দেখো, কবি প্রথম লাইনেই বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তাহলে সৃষ্টির প্রথম দিকের কথা বলা হয়েছে। তখন স্রষ্টা নিজের সৃষ্টি সম্পর্কে নিজেই সন্তুষ্ট ছিলেন না। সৃষ্টির একটা নির্দিষ্ট রূপে তার আস্থা ছিল না। তিনি প্রতিনিয়তই যেন সৃষ্টির আকৃতি প্রকৃতি বদলাচ্ছিলেন। সেই সময় তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা তো বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। কবি বলতে চাইছেন যে স্রষ্টা যখন নিজের সৃষ্টিকে নিজেই বারবার পরিবর্তন করছিলেন, সেই সময়ের কোনো একটা সময়ে সমুদ্রের বাহুবল বা সমুদ্রের ক্ষমতা, রুদ্র শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, তো ভয়ঙ্কর সমুদ্রের এই ক্ষমতা কোনো একটা সময়ে প্রাচী ধরিত্রের বুকের থেকে, প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের অংশ থেকে আফ্রিকার ভূখণ্ডকে আলাদা করে নিয়ে গেল এবং বর্তমানে যেখানে আছে সেখানে সংস্থাপন করল। আফ্রিকা মহাদেশকে সেখানে সংস্থাপন করল। আর বলা হয়েছে বনস্পতির নিবিড় পাহারায় তাকে সংস্থাপন করা হয়েছে। এ কথাটার অর্থ কি? তোমরা সবাই জানো যে আফ্রিকা মহাদেশ বন জঙ্গলে ঢাকা, গভীর অরণ্য সেখানে আছে। তো বনস্পতি শব্দের অর্থ হচ্ছে বড় বড় বৃক্ষ। তো বড় বড় বৃক্ষের পাহারার জন্য যেন এই আফ্রিকা মহাদেশকে ওখানে সংস্থাপিত করা হয়েছে। আর কোথায় রাখা হয়েছে? কৃপণ আলোর অন্তঃপুরে। অন্তঃপুর মানে ভেতরের দিক, যেখানে সাধারণত অন্ধকার থাকে, বাইরের মতো আলো থাকে না। তো কৃপণ আলোর অন্তঃপুর কথাটা কেন বলা হলো? যেখানে গভীর অরণ্য, গভীর বন, সেখানে সূর্যের আলো সাধারণত ঢুকতে পারে না। আফ্রিকার বেশিরভাগ জায়গাতে এরকম গাঢ় গভীর বনভূমি আছে, তাই সূর্যের আলো সেখানে স্বাভাবিকভাবে ঢোকে না। তাই মূলত সেটা বাইরের পৃথিবী থেকে অন্ধকারই থাকে। এটাকেই কবি বলেছেন যে কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলো বলতে আলো কম। কৃপণ শব্দের অর্থ সাধারণত যারা অর্থ সম্পদ সহজে খরচ করে না তাদেরকেই বলা হয়, কিন্তু এখানে যেহেতু আলো কম, তাই কৃপণ আলোর অন্তঃপুর বলা হয়েছে আফ্রিকার ভূখণ্ডের মধ্যবর্তী স্থানকে। তাহলে এই জায়গাটার অর্থ তোমরা বুঝতে পারলে। কবি বলছেন যে স্রষ্টার সৃষ্টির প্রথম দিকে আফ্রিকা শুধু মহাদেশকেই নয়, আফ্রিকা মহাদেশকেই শুধু নয়, তার সমস্ত সৃষ্টিকেই বারবার পরিবর্তন করছিলেন। আর সেই সময়ই ভয়ঙ্কর সমুদ্রের ভয়ঙ্কর শক্তি এই পূর্ব দিকের পৃথিবীর অংশ থেকে আফ্রিকার ভূখণ্ডকে ছিনিয়ে নিয়ে গিয়ে বর্তমান জায়গায় সংস্থাপন করেছে। তাহলে এখানে কবি বলতে চাইছেন যে আফ্রিকার বর্তমান ভূখণ্ডটা, আফ্রিকা মহাদেশের ভূখণ্ডটা আগে পূর্ব দিকে ছিল, কিন্তু এখন পূর্ব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ এশিয়া মহাদেশের যে বর্তমান অংশ সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে এখন আলাদা একটা মহাদেশ হিসেবে দাঁড়িয়ে আছে। বর্তমানে আফ্রিকা মহাদেশ সম্পর্কে তোমরা তো জানো। আফ্রিকা মহাদেশের পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্ব দিকে আরব সাগর এবং লোহিত সাগর, আর উত্তর দিকে আছে ভূমধ্যসাগর। তো এই যে তার বর্তমান অবস্থান, এটা আগে ছিল না, আগে পূর্ব দিকেই ছিল। তো এই কথাটা তিনি কেন বললেন? ওই 1915 খ্রিস্টাব্দে একজন ভূতত্ত্ববিদ আলফ্রেড ওয়েগনার, তিনি একটা নতুন তত্ত্ব পেশ করেছিলেন, যেটাকে ভাসমান ভূভাগ তত্ত্ব বলা হয়। তো সেখানে তিনি বলেছেন যে আদিতে, অর্থাৎ পৃথিবীর গোড়ার দিকে, পৃথিবীর সব ভূখণ্ড একটা মহাদেশেই ছিল, একটাই ছিল। পরে সেই মহাদেশগুলো
তার পাত সহ মানে প্রত্যেকটা মহাদেশের নিচে তার নিজস্ব একটা ভূভাগের পাত আছে। সেই পাতগুলো পরস্পরের প্রতি কম্পনের ফলে, পরস্পরের প্রতি যা বিকর্ষণের ফলেই তারা একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মতটা তিনি পেশ করেছিলেন। আর 1915 খ্রিস্টাব্দে তিনি এই মতটা পেশ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1937 খ্রিস্টাব্দে কবিতাটা লিখছেন। তিনি আলফ্রেড ওয়েগনারের ওই তত্ত্বটাকেই হয়তো নিয়েছেন, ওই তত্ত্বটা অনুযায়ী তিনি হয়তো কথাটা বলেছেন। যাই হোক, তাহলে এই প্রথম স্তবকে কবি সৃষ্টির আদি লগ্নের আফ্রিকা মহাদেশের সৃষ্টির রহস্য এখানে মোটামুটি একটু আভাস ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই জায়গাটার অর্থ আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাব এর পরের স্তবকে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। নিভৃত মানে নির্জন, অবকাশ মানে অবসর বা সময়। তাহলে আফ্রিকা মহাদেশ কোনো এক নির্জন মুহূর্তে দুর্গমের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছিল। আফ্রিকা মহাদেশকে কবি যেন একটা মানবী রূপে উপস্থাপন করেছেন, তার যেন একটা সচেতন সত্তা আছে। তো আফ্রিকা মহাদেশ তো গভীর অরণ্যে ঢাকা। প্রতিকূল পরিস্থিতির জন্য বাইরের পৃথিবীর সভ্য জগতের লোকেরা সেখানে সহজে যাতায়াত করতে পারেনি। 19বিংশ শতকের আগে পর্যন্ত সেখানে লোক যাতায়াত করতে পারেনি, তাই সভ্য মানুষদের কাছে তার পরিচয় অজানাই ছিল। তো আফ্রিকা মহাদেশ তার নিজের নির্জনতা নিয়ে, নিজের সেই রহস্য নিয়ে সে একা একাই থেকেছে। তো সেই সৃষ্টির প্রথম লগ্নে কোনো এক মুহূর্তে, নির্জন সময়ে, নির্জন মুহূর্তে সে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। তার নিজের মধ্যে যে দুর্গম ভাব আছে, রহস্য আছে, সেটাকে সে বুঝবার চেষ্টা করছিল। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। তার জল, তার স্থল, তার গভীর অরণ্যের উপরে আকাশ আর তার দুর্বোধ্য সংকেতকে সে নিজেই বোঝার চেষ্টা করছিল। তার নিজের প্রকৃতিকে, নিজের রূপকে সে নিজেই বুঝবার, জানবার চেষ্টা করছিল, যে তার প্রকৃতি, তার এই আকাশ, তার জল, তার বাতাস এত দুর্বোধ্য কেন, এত রহস্য কেন সেখানে। এই রহস্যের ভেদ করার চেষ্টা আফ্রিকা মহাদেশ নিজেই যেন করছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তার এই রহস্যের মধ্যে, তার এই ভয়ানক রূপের মধ্যে যেন একটা জাদু আছে, যেটা চোখে দেখা যায় না, যেটা দৃষ্টির অতীত। তো সেই জাদু তার কাছে প্রতিকূল না হয়ে সেটা তাকে সহায়ক করেছে, তার নিজের রহস্য উদ্ঘাটনে যেন সহায়তা করেছে। সে যেন একটা মন্ত্র আবিষ্কার করতে পেরেছে। মন্ত্র মানে বুঝতে পারছি, মন্ত্র দিয়ে সাধারণত দেবতার আরাধনা করা হয়, মন্ত্র দিয়ে মানে অনেক দুর্গম রহস্যকে ভেদ করা যায়। আফ্রিকা মহাদেশ যেন সেই কাজটাই করছিল। তার মনের, তার ভেতরের কোনো এক মন্ত্র দিয়ে তার নিজের প্রকৃতির মধ্যে, নিজের মহাদেশের মধ্যে যে একটা দৃষ্টির অতীত জাদু আছে, সেই জাদু দিয়ে একটা মন্ত্র তৈরি করে নিয়ে সেই মন্ত্র দিয়ে তার রহস্য ভেদ করার চেষ্টা সে নিজে করছিল। আর এই মন্ত্র জাগছিল তার চেতনাতীত মনে, মানে অবচেতন মনে এই মন্ত্রটা তার জেগে উঠছিল। চেতনাতীত বলতে চেতনার অতীত, যা চেতনা দিয়ে, তার বিশ্বাস দিয়ে, তার ধারণা দিয়ে যেটা মানে ব্যাখ্যা করা যায় না, সেটাই চেতনাতীত। বিদ্রুপ করছিলে ভীষণকে, মানে তার প্রকৃতির মধ্যে যে ভীষণতা ছিল। তোমরা জানো আফ্রিকা মহাদেশে যেমন বন জঙ্গল আছে, তেমনি মরুভূমি আছে, সেখানে ভয়ানক অনেক প্রাণী আছে, হিংস্র সাপদ, যার ভয়ে মানুষ সাধারণত সেখানে যেতে পারে না। সব দিক দিয়ে আফ্রিকা মহাদেশ প্রতিকূল। তার নিজের প্রকৃতি, নিজের চরাচর একদম ভয়ঙ্কর, ভীষণ। তো তার সেই ভীষণ রূপকে সে নিজেই যেন ঠাট্টা করছিল, নিজেই যেন বিদ্রুপ করছিল। আর এটা করছিল কীভাবে? বিরূপের ছদ্মবেশে। মানে সে যে ঠাট্টা বিদ্রুপ করছে নিজের ভীষণ প্রকৃতিকে, এটা কিভাবে আমরা বুঝছিলাম? যে তার নিজের প্রকৃতির প্রতি নিজেই যেন বিরূপ ছিল, তার বিরাগ, একটা অনীহা, একটা অনিচ্ছা ছিল। তারই ছদ্মবেশে সে তার ভীষণ রূপকে ঠাট্টা বিদ্রুপ করছিল। আর এইভাবে সে কী করতে চাইছিল? তার মনে যে শঙ্কা আছে, যে ভয় আছে, যে আতঙ্ক আছে, এটাকে হারিয়ে দিতে চাইছিল। তার নিজের প্রকৃতির মধ্যেকার ভয়, তার নিজের প্রকৃতির মধ্যেকার রহস্য, তার নিজের প্রকৃতির মধ্যেকার বিভীষিকাকে
হার মানিয়ে সে নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করতে চাইছিল, প্রতিষ্ঠিত করতে চাইছিল। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে, মানে নিজের এই রহস্যকে, নিজের সেই ভয়ঙ্কর অবস্থাকে জয় করার জন্য সে নিজে আরও প্রচণ্ড হয়ে উঠছিল, আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, আরও উগ্র হয়ে উঠছিল। মানে ভয়কে জয় করতে গেলে ভয় দিয়েই করতে হয়, ভীষণ রূপ দিয়েই করতে হয়। আফ্রিকা মহাদেশ যেন সেটাই করছিল, যে তার নিজের ভয়ঙ্কর সেই দুর্বিষহ অবস্থা দিয়ে, উগ্র অবস্থা দিয়ে নিজের প্রকৃতিকে জয় করে সে নিজে একটা সারা বিশ্বের মানব সমাজে নিজের একটা ধাতস্থ রূপকে, একটা মানে বাস্তবসম্মত রূপকে দাঁড় করতে চাইছিল। অর্থাৎ নিজেকে জয় করে নিজের একটা মানে সম্মানজনক জায়গা নিজে তৈরি করে নিতে চাইছিল। আর এটা করছিল তার ভয়ঙ্কর উগ্র রূপ দিয়ে, যেটাকে কবি এখানে বলেছেন যে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনাদে। বিভীষিকা বলতে ভয়ঙ্কর কোনো জিনিসকে আমরা বিভীষিকা বলি। প্রচণ্ড মানে ভয়ানক, তাণ্ডব বলতে তাণ্ডব নৃত্য, ভয়ানক নৃত্য, আর দুন্দুভি বলতে যুদ্ধের বাজনা, নিনাদ বলতে ভয়ঙ্কর শব্দ বা প্রচণ্ড শব্দ। তো মানে প্রচণ্ড রকমের শব্দসহ, যুদ্ধের বাজনার মতো প্রচণ্ড শব্দসহ একটা ভয়ঙ্কর নাচের মধ্যে দিয়ে সে তার ভয়ঙ্কর রূপকে জয় করতে চেয়েছিল। এই শব্দগুলোর অর্থ যদি তোমরা বুঝে নাও, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে নিলে এই প্রত্যেকটা লাইনের এবং প্রত্যেকটা স্তবকের বক্তব্য বুঝতে তোমাদের অসুবিধা হবে না। অসুবিধা যদি হয় তাহলে এরপরে যখন ক্লাস হবে তখন ক্লাসে তোমরা সেটা জানাবে, তখন সেটা জানিয়ে দেওয়া হবে। তারপরে স্তবক দেখো, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কেন বলা হলো? আফ্রিকা মহাদেশ যেহেতু ছায়ায় ঢাকা, গভীর অরণ্যে ঢাকা, সূর্যের আলো ঢুকতে পারে না, তাই সে ছায়ায় আবৃত, অন্ধকার। তো ছায়াবৃতা যে কোনো ভূখণ্ডকে সাধারণত স্ত্রীলিঙ্গ হিসেবে দেখানো হয়। আফ্রিকা মহাদেশকে একটা রমণী মূর্তি হিসেবে দেখানো হয়েছে, রমণী হিসেবে ধরে নেওয়া হয়েছে, তাই তাকে বলা হয় ছায়াবৃতা। ছায়াবৃত থেকে আকার যোগ করে স্ত্রীলিঙ্গে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটাটা আবার কেন বলা হলো? তার এই যে গাঢ় অরণ্যভূমি, এই উঁচু উঁচু গাছপালা, এতে যে সূর্যের আলো ঢোকে না, এই জন্য অন্ধকার হয়েই থাকে, এটাকেই কবি কালো ঘোমটা বলেছেন। কালো ঘোমটাই যেন আফ্রিকা মহাদেশ নিজের মুখটাকে ঢেকে রেখেছে, আর তার জন্য তার মানব রূপ তা অপরিচিত ছিল। আসলে আফ্রিকা মহাদেশে কোনো মানব নয়, মানবীয় নয়। তো কবি কেন বললেন? তাকে একটা মানবীয় রূপে দাঁড় করাতে চেয়েছেন, তাকে একটা মানবী রূপেই তিনি দেখেছেন। তো তিনি বলছেন যে তোমার এই মানব রূপটা অপরিচিত ছিল, যেহেতু সেটা কালো ঘোমটার নিচে ঢাকা ছিল। আরও কী জন্য অপরিচিত ছিল? উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষা মানে অবহেলা, যার প্রতি আমাদের আগ্রহ থাকে না, যার প্রতি কৌতূহল থাকে না, যাকে আমরা এড়িয়ে চলি, তো তার প্রতি আমাদের একটা বিতৃষ্ণা থাকে, আর এই জন্যই তার সম্পর্কে আমরা জানিও না। তো যেহেতু সভ্য জগতের, সভ্য দেশগুলোর লোকেরা আফ্রিকাকে আগে থেকেই উপেক্ষা করত, ওরা ভাবতো যে সেখানে তো মানুষ থাকে না, সেখানে বর্বর মানুষরা থাকে, ওখানে তো জঙ্গলে ঢাকা, ওখানে তো হিংস্র সাপদ থাকে, তো ওখানে তো মানুষ যেতেও পারে না, তাহলে ওখানে বর্বররা আছে, ওটা এমনিতেই অনুন্নত, তো ওখানে গিয়ে আমাদের কাজ নেই, আর ও সম্পর্কে আমাদের কোনো আগ্রহ প্রকাশ করেও কাজ নেই। এরকম একটা অবহেলা আগে থেকেই ছিল। মানুষ যদিও সেখানে আগে গিয়ে দেখেনি, এই মোটামুটি ঊনবিংশ শতকের আগে পর্যন্ত সভ্য জগতের মানুষ সেখানে যায়নি, যেতে পারেনি এক কথায়। আর যেতে পারেনি বলে তারা মানে সেটাকে অবহেলার চোখে দেখেছে, আর সভ্য জগতের কাছে এই জন্যই তার রূপটা অপরিচিতই ছিল। তার মধ্যেও যে মানবীয় রূপ থাকতে পারে, সেখানেও যে মানুষ থাকতে পারে, তাদের মধ্যে যে গুণ থাকতে পারে, সেখানেও যে সম্পদ থাকতে পারে, এসব কিছুই এই সভ্য জগতের মানুষের কাছে জানা ছিল না। আর জানা ছিল না তার কারণ হচ্ছে মানুষ তাকে উপেক্ষা করে চলত আবিল দৃষ্টিতে। আবিল মানে সাধারণত কর্দমাক্ত, নোংরা, এরকম হয়, নোংরা ময়লা এরকম। তো এই সভ্য জগতের মানুষরা উপেক্ষারূপ এই নোংরা দৃষ্টিতে দেখত আফ্রিকা মহাদেশকে, তার জন্য তার রূপটা সভ্য জগতের কাছে অপরিচিত ছিল। তো আবার দেখো তারপরের লাইনে বলা হচ্ছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা বলতে বলা হয়েছে ওই যে সভ্য দেশের, সভ্য মহাদেশের, অর্থাৎ ইউরোপ মহাদেশের কথাই বলা হচ্ছে,
ইউরোপ মহাদেশের সেই সভ্য দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, এইসব আর কি। তো ওরা প্রথমে উপেক্ষার দৃষ্টিতে দেখেছে আফ্রিকাকে, কিন্তু পরে যখন বুঝলো না ওখানে প্রচুর সম্পদ আছে, ওখানে বনজ সম্পদ, খনিজ সম্পদ অনেক কিছু আছে, ওখানকার লোকগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের মানে কাজ করিয়ে নিতে পারবো, আমরা কৃতদাস হিসেবে কিনে নিতে পারবো, দিয়ে আমাদের কাজে লাগাবো, এইরকম যখন বুঝতে পারলো, তখন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। মানে লোহার হাতকড়ি হাতে পরিয়ে ওখানকার মানুষকে ধরে নিয়ে গিয়ে ওরা নিজের মতো করে কাজ করিয়ে নেবে, নিজের কাজে ব্যবহার করবে। এই জন্য ওরা লোহার হাতকড়ি নিয়ে এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এখানে তোমার বলতে কবি আফ্রিকা মহাদেশকে বলেছেন, যে আফ্রিকা মহাদেশের। তো এই যে লোকগুলো লোহার হাতকড়ি নিয়ে এলো, এদের হাতের নখ প্রকৃত, এটা মানে আহ, ব্যঞ্জিত অর্থে বলা হয়েছে। নখ বলতে তাদের হাতের প্রচণ্ড শক্তির কথা বলা হয়েছে। তো তাদের এই হাতের নখ এমন তীক্ষ্ণ যে আফ্রিকা মহাদেশের নেকড়ের নখগুলো যেমন তীক্ষ্ণ, তার চেয়ে বেশি তীক্ষ্ণ। যারা লোহার হাতকড়ি নিয়ে এখানে এলো, তাদের হাতের নখগুলো এতই তীক্ষ্ণ যে আফ্রিকা মহাদেশের ওই ভয়ঙ্কর নেকড়েগুলোর নখও অত তীক্ষ্ণ নয়। তো এই ধরনের লোকগুলো আফ্রিকা মহাদেশে এলো। এলো মানুষ ধরার দল। এদেরকে কবি বলেছেন যে এরা মানুষ ধরার দল, মানে এরা মানুষ ধরতে এলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আর এই লোকগুলো কেমন? এরা গর্বে, অহংকারে উদ্ধত, এরা অন্ধ, এদের অন্তর্দৃষ্টি নেই। এরা চর্মচক্ষুতেও যেন অন্ধ, আর অন্তর্দৃষ্টি তো নেই, অন্তর্চক্ষুতেও তারা অন্ধ। এদের অন্তরও মরে গেছে, আর এরা চোখেও যা দেখে সেটাও ঠিক দেখে না, এ অর্থে তারা চোখেও অন্ধ। তো এইরকম অন্ধ ওই লোকগুলো, যাদেরকে আমরা সভ্য বলে মনে করি। এরা প্রকৃত অর্থে আসলে সভ্য নয়, এরাই প্রকৃত অসভ্য। কেননা এরা আফ্রিকা মহাদেশে যা করেছে, আফ্রিকা মহাদেশকে জয় করে এখানে উপনিবেশ বানিয়ে এরা যা অত্যাচার করেছে, যা রক্ত ঝরিয়েছে, যা জুলুম করেছে, তা তুলনা হয় না। তোমরা যদি ইতিহাসে এটা পড়ে থাকো, তাহলে দেখবে যে কী ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছিল সেখানে। তো এই জন্য বলা হয়েছে যে এরা গর্বে অন্ধ। আর কেমন অন্ধ? তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আফ্রিকা মহাদেশকে বলা হয়েছে সূর্যহারা, কেননা আফ্রিকা মহাদেশের অরণ্যগুলো, বনভূমিগুলো এত গভীর গাছে লতাপাতায় ঢাকা যে সেখানে সূর্যের আলো ঢোকেই না, এই জন্য সেটা হচ্ছে অন্ধকার। আর অন্ধকারের জন্য সেটা অন্ধকার মানে অন্ধ বলতে অন্ধকার কী বোঝানো হয়েছে? তো এই সূর্যহারা অরণ্যগুলো তোমার যেমন অন্ধকার, এই যে ভয়ঙ্কর লোকগুলো, উদ্ধত লোকগুলো এখানে এসেছিল মানুষ ধরতে, এদের অন্তরটাও ওই রকমই অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে আরও বেশি অন্ধ। আর কি? সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপর নির্লজ্জ অমানুষতা। এদেরকে আমরা সভ্য বলে মনে করি, কিন্তু এরা আসলে সভ্য নয়। দেখো, সভ্য বলার পরেই কবি নিজেই বলছেন যে তাদের লোভটা হচ্ছে বর্বর। বর্বর কাদের বলা হয়? যারা অশিক্ষিত, যারা অনুন্নত, যারা শিক্ষা দীক্ষা কোনো কিছু ধার ধারে না, সাধারণত সভ্য জগৎ থেকে দূরে বাস করে, তারা নানা রকম চুরি, ডাকাতি, ছিনতাই, খুন এসবে জড়িত থাকে, এদেরকে সাধারণত বর্বর বলা হয়। তো এই সভ্য দেশগুলো, এদের লোভটাকে বলা হয়েছে বর্বর, মানে এই লোভের কোনো মানবিক কোনো যুক্তি নেই। তো এই রকম লোভ আফ্রিকা মহাদেশে গিয়ে কি করলো? নগ্ন করলো আপর নির্লজ্জ অমানুষতা। মানে এরা যে আসলে অমানুষ, আসলে নির্লজ্জ, সেই রূপটা আফ্রিকা মহাদেশে গিয়েই ফুটে উঠলো। ওরা যখন আফ্রিকা মহাদেশে গিয়েছিল, যখন দেশগুলো দখল করেছিল, তখন ওরা বলেছিল যে আফ্রিকা মহাদেশের লোকগুলো তো অনুন্নত, বর্বর, ওদেরকে আমরা গিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে সভ্য করব। মানে এটা ছিল ওদের মুখের বুলি, কিন্তু উদ্দেশ্য ছিল আলাদা। উদ্দেশ্য ছিল যে ওখানে গিয়ে আমরা দেশগুলো দখল করব, ওখানকার সম্পদ লুণ্ঠন করব, আর ওখানকার মানুষগুলোকে আমরা কৃতদাস করে নিব। এইটা উদ্দেশ্য ছিল, ভেতরের ইচ্ছা ছিল। আর বাইরের ইচ্ছা কী ছিল? যেটা মুখে ওরা বলছিল সেটা ছিল যে আমরা ওই দেশের অনুন্নত লোকগুলোকে গিয়ে সভ্য করব। তো তাহলে ওদের যে মনের গোপন ইচ্ছা, সেটা আফ্রিকা মহাদেশে গিয়ে স্পষ্ট হয়ে গেল, সেটা নগ্ন করলো, মানে খুলে গেল, সেই ইচ্ছাটা স্পষ্ট হয়ে গেল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এবার কবি আফ্রিকা মহাদেশকে বলছেন যে ওই যে লোকগুলো তোমার এখানে এসেছিল উদ্ধত গর্বে, আর ওদের নখগুলো তীক্ষ্ণ নেকড়ের নখের চেয়ে, তো এই ধরনের মানুষগুলো যে মানুষ ধরতে তোমার এখানে এলো, যে তাদের নির্লজ্জ মানসিকতা যে ফুটিয়ে তুললো, তো এরা কি করলো? তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে,
মানে আফ্রিকা মহাদেশে যে এরকম জুলুম চালানো হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, তা আফ্রিকা মহাদেশ সেখানকার মানুষ কেঁদেছে, এই অত্যাচারে তারা ক্রন্দন করেছে, কেঁদেছে। আর এই তাদের কান্না শোনার কে ছিল? বিশ্বের কোনো সভ্য দেশ, সভ্য মানুষ তো সেটা শোনেনি। তাই ভাষাহীন ক্রন্দন বলা হয়েছে। তার ক্রন্দনের যেন ভাষা ছিল না। কোন ভাষায় তার কাঁদবে, মানুষকে কোন ভাষায় বোঝাবে, কীভাবে বোঝাবে, এই বোঝাতে পারেনি। তার জন্য তাদের কান্নাকে বলা হয়েছে ভাষাহীন ক্রন্দন। তো এই ভাষাহীন ক্রন্দনে তারা, এই আফ্রিকার মানুষ কেঁদেছে। আর সেই কান্নার ধ্বনি বাঁশপাকুড় অরণ্য পথে যেন রলিত হয়েছে, ধ্বনিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে, কিন্তু সেই শব্দ শোনার কেউ ছিল না। বাঁশপাকুড় অরণ্য পথে, মানে অরণ্যভূমি যেখানে আছে সেখানে সাধারণত জলীয় বাষ্প বেশি ঘোরাঘুরি করে, বৃষ্টি বেশি হয়, এটা যারা আবহাওয়াবিদরা বলেন। তো কবি সেইটাই নিয়ে এসেছেন, সেই ধারণাটা এখানে মানে আমাদেরকে দিয়েছেন যে তার অরণ্য পথ ছিল বাঁশপাকুড় আফ্রিকার। তো সেই বাঁশপাকুড় অরণ্য পথে আফ্রিকার মানুষের ভাষাহীন ক্রন্দন ঘুরে বেরিয়েছে। আর কি হয়েছে? পঙ্কিল হলো ধূলি, আফ্রিকার মাটির উপরে যে ধূলি সেটা পঙ্কিল হয়েছে, কর্দমাক্ত হয়েছে, কাদা হয়ে গেছে। কিসে কাদা হয়েছে? কাদা হতে গেলে তো মাটির সঙ্গে জল লাগে। তো কী হয়েছে? যে সে ওখানকার মানুষের রক্তে আর অশ্রুতে মিশে কাদা হয়েছে। এই রক্ত কেন? যে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও দেশগুলোকে দখল করেছে, সেখানকার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের শরীরে রক্ত এবং তাদের উপর জুলুম করেছে। তাই তাদের কান্নার সে অশ্রু, এই দুই জিনিসই মাটিতে ঝরে পড়েছে, এই জন্য মাটি সেখানকার কাদা হয়েছে। তো ওখানকার ধুলি এই আফ্রিকার মানুষের রক্তে আর অশ্রুতে মিশে কাদা হয়ে গেছে। আরও কি বিষয় দেখো, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। মানে যারা ইউরোপের সেই সভ্য দেশগুলোর শাসকরা যারা ওখানে গিয়েছিল তাদেরকে বলা হয়েছে দস্যু। ওদের পায়েরই কাঁটা মারা জুতোর তলায় কাঁটা মারা, সেই কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, মানে রক্তে অশ্রুতে মিশে ওখানকার মাটির উপর যে কাদা হয়ে গেছে, ওই কাদা আবার এদের কাঁটা মারা জুতোর তলায় পিণ্ডের আকারে দলা পাকিয়ে জমা হয়েছে। বিভৎস বলতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর এই জুতোর তলার এই কাদার পিণ্ড কি করেছে? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার ইতিহাসকে কবি বলেছেন অপমানিত ইতিহাস। কেন বললেন? এর আগেই তো তোমরা শুনলে যে আফ্রিকা নির্দোষ, সেখানকার মানুষদের কোনো দোষ ছিল না, সেখানকার মানুষ সহজ সরল, তাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার ছিল, সেগুলোকে উপেক্ষা করে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো সেই দেশ দখল করলো এবং সেখানে অমানসিক অত্যাচার চালালো, নির্বিচারে মানুষকে খুন করলো, সেখান থেকে সম্পদ লুটে পুটে নিয়ে গেল। তো এই যে আফ্রিকার প্রতি মানে এরকম অবিচার করা হয়েছে, সেখানকার মানুষদের প্রতি অমানুষের মতো আচরণ করা হয়েছে। তো এই জন্য আফ্রিকার ইতিহাস হচ্ছে অপমানিত ইতিহাস। আফ্রিকার মানুষরা অপমানিতই হয়েছে। আর ওই যে বিভৎস কাদার পিণ্ড জুতোর তলার, সেটা চিরদিনের মতো চিহ্ন এঁকে দিয়ে গেছে আফ্রিকার এই অপমানিত ইতিহাসে। আফ্রিকার সেই অপমানিত ইতিহাসে চিরদিনের মতন একটা ছাপ মেরে দিয়ে গেছে ওই কাঁটা মারা জুতোর তলার কাদার পিণ্ড। তাহলে তোমরা আফ্রিকা কবিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তবক পড়া হলো, তোমরা শুনলে। তো আশা করছি তোমরা অর্থটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো শব্দ বা কোনো লাইনের যদি অর্থ তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে এরপরে তোমরা প্রশ্ন করে সেটা জানবে। তাতেও যদি অসুবিধা হয় তাহলে এরপরে যখন ক্লাস হবে তখন তোমরা সেটা আবার জানাবে, আমাদেরকে জানাবে, আমরা ঠিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে তৃতীয় পর্বে ওই কবিতার যে বাকি দুটো স্তবক থাকছে, চতুর্থ এবং পঞ্চম স্তবক, ওই দুটো অর্থটা একটু ব্যাখ্যা করা হবে। এটা এই পর্যন্তই থাক।